আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত লেকচারে যে সাবস্টেশন নিয়ে যে আলোচনা করছিলাম, সেক্ষেত্রে আমরা এইচটি সার্কিট ব্রেকার, অর্থাৎ এই 2000 কেভিএ, 1000 কেভিএ জন্য বা এর আগের লেকচার 250 কেভি এর জন্য এইচটি সার্কিট ব্রেকারের সাইজিং, শর্ট সার্কিট কারেন্ট তো গ্রিডের কারেন্ট, ড্রপ আউট ফিউজের ক্যাপাসিটি, ভোল্টেজ তো 11 কেভি গ্রিড ভোল্টেজ, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। এবং আমাদের বাট এলবি সাইডের সার্কিট ব্রেকার নিয়ে আলোচনা করিনি। আজকে আমরা এলবি সাইডের সার্কিট ব্রেকার এবং এই চেঞ্জ ওভার সুইচ এটিএস, এই এটিএস অনেক সময় এটাকে আবার চেঞ্জ ওভার, আমাদের বিএনবিসি যেটাকে চেঞ্জ ওভার সুইচ বলে অ্যাড্রেস করছে বা সম্বোধন করছে, যেটাকে বলা হয় বা এটিএস অটোমেটিক ট্রান্সফার সুইচ। যাই হোক, এই দুইটা নিয়ে আলোচনা করব। যেহেতু আমি বিএনবিসির কথাটা এখানে নিয়ে আসছি, যে আমরা বিএনবিসি তে আসলে সাবস্টেশন সম্পর্কে কি বলা আছে আসেন একটু দেখে আসি। বিএনবিসি তে আপনারা যদি ওই পেজ নাম্বার কত, এখানকার পেজ নাম্বারটা দেখলে হবে না, কারণ আমি শুধু এখানে ইলেকট্রিক্যালের পার্টটা নিয়ে আসছি। এইখানকার পেজ দেখতে হবে, 4577 নাম্বার পেজ। এই পেজের ক্লজ নাম্বার 1.3.11 ইলেকট্রিক্যাল সাবস্টেশন নিয়ে আলোচনা করছে। এখানে ওই যে প্রথমে বলছে রিকোয়ারমেন্ট যদি 50 কিলোওয়াটের বেশি হয়, তাহলে এক্সিড মানে 50 কিলো, কোনো একটা বাসা বাড়ির লোড রিকোয়ারমেন্ট 50 কিলোওয়াটের বেশি হলে সাবস্টেশন ইউজ করতে হবে। এখন মনে হয় সেটা 80 কিলোওয়াট, বা আমি যতটুকু জানি 80 কিলোওয়াট, বা বিভিন্ন জায়গায় আরবিতে ভিন্ন হতে পারে। ডেস্কোতে, ঢাকা ডেস্কোতে মনে হয় 80 কিলোওয়াট, অন্যান্য জায়গায় আরো কম বেশি হতে পারে। তারা যখন বিভিন্ন যে এরিয়াতে কাজ করবে, সেই এরিয়ার যে লোকাল অথরিটি আছে, ওদের সাথে কথা বলে বা ওদের কাছ থেকে জেনে পরে কাজ করবেন। আরেকটা ইনফরমেশন এখানে দিছি, টু ডিটারমাইন দ্য রেটিং অফ সাবস্টেশন, আমরা যে সাবস্টেশনের সাইজটা ডিটারমাইন করবো সেটা লোড ফ্যাক্টর অফ লিস্ট 80%। লোড ফ্যাক্টর লিস্ট 80% মানে কি, এটা আমি থিওরিতে না বুঝে প্র্যাকটিক্যালি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। প্রথমে হলো এখানে কি বলছি, দুটিটা রেটিং অফ সাবস্টেশন। ওকে, সাবস্টেশন রিকোয়ার্ড। সাবস্টেশন মানে কি, আসলে সাবস্টেশনের রেটিং কি, আমি আর আগে লেকচারে বলছি সাবস্টেশনের রেটিং মানে হলো ট্রান্সফরমারের রেটিং। কোনো একটা ট্রান্সফরমারের রেটিং যদি 2000 কেভিএ হয়, সেটাকে আমরা বলবো ওই 2000 কেভিএ সাবস্টেশন। যদি 1000 কেভিএ হয় ট্রান্সফরমারের রেটিং, তখন সেই সাবস্টেশনটাকেই বলা হয় 1000 কেভিএ সাবস্টেশন। একই রকম ভাবে 400 কেভিএ হলে তখন সেটাকে কি বলা হয়, 400 কেভিএ সাবস্টেশন। ওকে, দেখেন এখানে কিন্তু আমি চেঞ্জ করতেছি এখন, বাট এখানে চেঞ্জ করতেছি না, কারণ এগুলো সম্পর্কে আমাদের আলোচনা শেষ। এখন আমরা নিচের গুলো নিয়ে আলোচনা করবো। তো আমরা যেহেতু সর্বশেষ 2000 কেভিএ নিয়ে আলোচনা করছিলাম, তাহলে আমরা 2000 কেভিএ দিয়ে থাকি, পরে আমরা চেঞ্জ করবো। ওকে, যে এখন যেটা আলোচনা করতেছিলাম যে লোড 80%, 80% আসলে কি, 80% হলো, মনে করেন আপনার কোনো একটা বিল্ডিং এর লোড ক্যালকুলেশন করলেন, হতে পারে সেটা রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, হসপিটাল, হোটেল, বা কোনো ইন্ডাস্ট্রি বা কোন প্র্যাকটিস। এই লোডের ক্যাপাসিটি হলো 800 কিলোওয়াট। ওকে, প্রথমে হলো কি লোডের ক্যাপাসিটি 800 কিলোওয়াট। এখন সাবস্টেশন ট্রান্সফরমারের রেটিং তো কেভিএ তে হয়। ট্রান্সফরমারের রেটিং কেন কেভিএ তে হয়, এটা নিয়ে আমি ট্রান্সফরমার ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ট্রান্সফরমার ওই ক্লাসে আলোচনা করব। আপনারা মনে করেন লোড ক্যালকুলেশন করলেন কিলোওয়াটে, তখন কিলোওয়াটে যদি ওখানে আপনারা লোড ক্যালকুলেশন করবেন, তখন সেটাকে আমরা 800 ডিভাইডেড বাই সবসময় 0.8, এই 0.8টা আপনারা ফিক্স ধরে নিতে পারেন 1000 কেভিএ। 1000 কেভিএ, এইটা কি, এই যে 800 কিলোওয়াট কি বলেন তো, কোনো একটা বাসা বা একটা বাসার কথা চিন্তা, কোনো একটা কমার্শিয়াল বিল্ডিং, হসপিটাল বা কোনো কিছু লোড, সেটা 800 কিলোওয়াট অথবা 1000 কেভিএ। ওকে, 1000 কেভিএ। এখন 80% মানে কি, 80% লোড ফ্যাক্টর মানে কি, 80% মানে হলো, এটা হলো কিন্তু আমার লোড, এটা কিন্তু আমার ট্রান্সফরমারের সাইজ না। কারণ 80% মানে হলো TRANSFR, ট্রান্সফরমার। ওকে, এটার মানে হলো ট্রান্সফরমারের, এটার মানে হলো, আচ্ছা ট্রান্সফরমার, এটা এই 1000 কেভি এর, এটার মানে হলো আমার ট্রান্সফরমারের সাইজ হবে ডিভাইডেড বাই 0.08, 1250 কেভি। ওকে,
আমার লোড যদি 1000 kVA হয়, সেটাকে 0.8 দ্বারা ভাগ করবো। এই 0.8 আবার আপনারা মনে করবেন না যে পাওয়ার ফ্যাক্টর, এটা হলো আমার লোড 800 কিলোওয়াট। কিলোওয়াট থেকে কেভিএ তে কনভার্ট করার জন্য আমি কেভি 0.8 দ্বারা ভাগ করছি। এখন তাহলে আবার কেন 0.8? এই 0.8টা হলো লোড ফ্যাক্টর। ওকে, লোড ফ্যাক্টর। এখন এখানে একটা ইস্যু আছে, আমরা যখন বাসাবাড়ির লোড ক্যালকুলেশন করছি অলরেডি, তখনই আহ, একটা লোড ফ্যাক্টর দ্বারা, ওই যে আমার মনে করেন আসছে হলো 800 কিলোওয়াট, তখন আমার একটা লোড ফ্যাক্টর 0.8 কিলোওয়াট দ্বারা ওখানে কিন্তু আমরা গুণ করছিলাম। 0.8, কারণ আমার বাসা বাড়ি তো ইয়ে হবে না, কি যেন বলে, সবগুলো লাইট সবগুলো ফ্যান তো আর একসাথে চলবে না, তাই না? ওখানে আমরা মাল্টিপ্লাই করছিলাম। বাট এখানে কিন্তু মাল্টিপ্লাই না, এখানে কি করতে হবে, ভাগ করতে হবে। কারণ আমার যে লোডের চেয়ে ট্রান্সফরমারের সাইজ 20% বেশি থাকতে হবে। ওকে, এখন মনে করেন 1250 এম্পিয়ার আসছে, এখন 1250 এম্পিয়ারের ট্রান্সফরমার নাই, তাহলে আমি কি করব? আমি তখন নেক্সট এভেলেবেল হায়ার সাইজে যাব, হয় 1500 অথবা 1600, যেটা নেক্সট এভেলেবেল হায়ার যে সাইজ আছে, ওই সাইজে আমি যাব। ওকে, এটা হলো এটার মানে। ওই যে ট্রান্সফরমার, এখানে যেটা বলছে, টু ডিটারমাইন দ্য রেটিং অফ সাবস্টেশন এ লোড ফ্যাক্টর অফ অ্যাটলিস্ট 80% শ্যাল বি অ্যাপ্লাইড। এটার মানে হলো আসলে ট্রান্সফরমারটা আমি 80% লোডিং করব। আমার মনে করেন বাসা বাড়ির লোড হলো 1000 কেবিএ, কোনো কারণে আমার বাসার সব লোড চলতেছে 1000 কেবিএ, 1000 কেবিএ চলতেছে। ওকে, সো তার মানে কি, ট্রান্সফরমারটা 100% লোডে চলতেছে, কিন্তু ট্রান্সফরমারটা আমি 100% লোডে চালাবো না। এটার মানে হলো আরেকভাবে, মানে ভিন্নভাবে যদি সহজভাবে বুঝতে চান, সেটার মানে হলো আমি ট্রান্সফরমারটা, এই জন্য আমি আমার ট্রান্সফরমারের সাইজ দিব 1250, যাতে আমার 1000 এম্পিয়ার লোডও যদি চলে, তখন আমার ট্রান্সফরমারের উপরে আসলে খুব বেশি ট্রেস পড়বে না। ওকে, এটাই হলো সেটার মানে। ওকে, এটাই হলো সেটার মানে। আচ্ছা, এখন আসেন আমরা অন্যান্য আরো কি কি বিষয় এখানে আছে এগুলো নিয়ে একটু আলোচনা করি। এখানে আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন এই ট্রান্সফরমারটা যে সাবস্টেশন বা ট্রান্সফরমারই বলেন, এটা যে বিল্ডিং বা যে ফ্লোরে যেখানে থাকবে, তার হাইট কত হবে, বা অন্যান্য আনুষঙ্গিক ওয়াল থেকে কত দূরে হবে, ফ্রন্ট ওয়াল, ব্যাক ওয়াল, সাইড ওয়াল। সরি, ফ্রন্ট ওয়াল, ব্যাক ওয়াল, সাইড ওয়াল, এগুলো থেকে কত কি হবে, এগুলো নিয়ে আমি নেক্সট একটা লেকচারে দিয়ে আলোচনা করব। একটা লেকচারে সবকিছু নিয়ে আসলে আসলে এলোমেলো হয়ে যাবে। এগুলো নিয়ে আমি নেক্সট লেকচারে আলোচনা করব। এখন যেহেতু সামনে আসছে, জাস্ট আপনাদেরকে একটু দেখাইলাম। রিকমেন্ডেড এরিয়া ফর ট্রান্সফরমার, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, যখন আমি ওই ট্রান্সফরমারের এটাকে বলে স্পেশাল অ্যানালাইসিস রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করব, স্পেস নিয়ে আলোচনা করব তখন। এখানে দেখেন, ক্যাপাসিটি অফ ট্রান্সফরমার এভেলেবেল সাইজ 150 কেবিএ, 250, 250, 400, এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ। 650, 650, 1000, 1000, আমার মনে হয় 800 পাওয়া যায় এখন এভেলেবেল, মার্কেটে আছে। রিকোয়ার্ড স্পেস, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার সাবস্টেশন ফর এ বিল্ডিং, এই বিল্ডিং এর জন্য বিভিন্ন টাইপের, কোন টাইপের ট্রান্সফরমার আমি নিব, এখানে আমি একটা কথা একটু সহজ করে দিই। ফার্স্ট এটা ড্রাই টাইপ, অর্থাৎ হসপিটাল, হসপিটাল, আমি স্পেসিফিক্যালি বলছি হসপিটাল এবং শপিং মল, হসপিটাল এবং শপিং শপিং মল যেখানে, অথবা যেখানে ফায়ারের রিস্ক তুলনামূলকভাবে একটু বেশি, সেই সমস্ত এরিয়াতে আমরা ড্রাই টাইপ ট্রান্সফরমার ইউজ করব। আর যে সমস্ত, কারণ ড্রাই টাইপ ট্রান্সফরমারের প্রাইস একটু বেশি, কিন্তু এই হসপিটাল, শপিং মলের বাহিরে আমরা অয়েল টাইপ ট্রান্সফরমার ইউজ করব। তবে কেউ যদি বলে যে না আমি ড্রাই টাইপ ইউজ করবো আমার কমার্শিয়াল বিল্ডিং এ, সেটা ভিন্ন কথা। তবে আমরা ডিজাইনার হিসেবে আমাদের কি সাজেশন থাকবে, সেটা হলো যে ফায়ারের রিস্ক যে সমস্ত এরিয়াতে বেশি, যেমন হসপিটালে যদি কোনো কারণে ফায়ার হয়, ফায়ার লাগে, আগুন লাগে, তাহলে অনেক বেশি রিস্ক, এখানে অনেক ইকুইপমেন্ট, নট অনলি ইকুইপমেন্ট, অনেক মানুষ হসপিটালে পেশেন্ট থাকে, তাই না?
একই রকম ভাবে শপিং মলে অনেক বেশি ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। এরপরে এখানে ফায়ারের জন্য রিস্ক, কাপড় চোপড় থাকে, সো আগুন ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি। একই রকম ভাবে যদি কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রি থাকে, কেমিক্যাল ইন্ডাস্ট্রি মানে যেখানে ফায়ারের রিস্ক, এক কথায় বলে যেখানে ফায়ারের রিস্ক অনেক বেশি থাকবে, সেখানে আমরা ড্রাই টাইপ ট্রান্সফরমার ইউজ করব। আর যদি ফায়ারের রিস্ক কম থাকে যে সমস্ত বিল্ডিং, বিশেষ করে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোতে বা হোটেলগুলোতে, এগুলোতে আমরা অয়েল টাইপ ট্রান্সফরমার ইউজ করব। অথবা যদি আউটডোর টাইপের ট্রান্সফরমার হয়, আউটডোর, সেক্ষেত্রে আমরা অয়েল অয়েল টাইপের ট্রান্সফরমার ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। বাট ইনডোর হলে সেক্ষেত্রে তখন ফায়ারের রিস্কটা অবশ্যই আমাদেরকে ক্যালকুলেশনে আসতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমি পরে আলোচনা করব। স্ট্যান্ড বাই পাওয়ার, এটা নিয়ে বিএনপিসি তে আসলে স্ট্যান্ড বাই পাওয়ার মানে মানে হলো যে ইউপিএস আইপিএস, তো এটি মেইন উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আসলে জেনারেটর। ওকে, জেনারেটর। এখানে এই জেনারেটর, ওই যে জেনারেটরটা যে রুমে থাকবো সেই রুমের ওয়াল থেকে কতটুকু দূরে, 1 মিটার ফ্রম জেনারেটর ইনস্টল এনক্লোজ রুম, 1.25 মিটার এনাদার জেনারেটর। অর্থাৎ দুইটা জেনারেটর যদি থাকে, তাহলে একটা জেনারেটর থেকে আরেকটা জেনারেটর 1.2 মিটার, 1.25 মিটার দূরে থাকবে। এখানে আসার আরেকটা মূল কারণ হলো চেঞ্জ ওভার সুইচ। ওকে, চেঞ্জ ওভার সুইচ চেঞ্জ ওভার সুইচ অফ জেনারেটর। জেনারেটর চেঞ্জ ওভার সুইচ, আই মিন যেটাকে আমি এটিএস, চেঞ্জ ওভার সুইচ অফ অ্যাপ্রোপ্রিয়েট রেটিং main incoming circuit breaker, but through a changeover main rating, the rating of charge switch shall be at least 1.25 times of the rating of main incoming circuit breaker। অর্থাৎ আমার মেইন যে সার্কিট ব্রেকার থাকবে সেই সার্কিট ব্রেকারের 1.25%, এটাই মূলত জানার জন্য আমি এই বিএনবিসি তে এটা আসছি। এই বিএনবিসি তে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওটা কি চেঞ্জ ওভার সুইচ অথবা এটিএস। এটা কিসের 25%? রেটিং অফ চার্জ এ সুইচ শেল বি অ্যাট লিস্ট 1.25 টাইমস রেটিং অফ দ্য মেইন ইনকামিং সার্কিট ব্রেকার। মেইন ইনকামিং সার্কিট ব্রেকারের 1.25%। ওকে, তার মানে আমার এই ড্রয়িং এ কি দাঁড়ালো আসলে? আমার এই ড্রয়িং এ আমি সার্কিট ব্রেকার, এখানে যে সার্কিট ব্রেকার আছে 100 এম্পিয়ার, মনে করেন আমার এখানে যে জেনারেটর আছে, জেনারেটরের লোড কারেন্ট হলো 50 এম্পিয়ার বা 70 এম্পিয়ার বা 80 এম্পিয়ার। আর তখন আমার সার্কিট ব্রেকারটা হলো 100 এম্পিয়ার। ওকে, সার্কিট ব্রেকারের রেটিং যদি 100 এম্পিয়ার হয়, তাহলে আমার এটিএস এর রেটিং হবে কত? 125%। 125%, 125 এম্পিয়ার। ওকে, এটা হলো কিন্তু সার্কিট ব্রেকারের, এটা কিন্তু লোড কারেন্টের না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু স্পষ্ট করে বলে দিছে। আমি আবারও দেখাচ্ছি। দ্য রেটিং অফ চার্জ এ সুইচ শেল বি এট লিস্ট, মানে মিনিমাম 125 টাইমস দ্য রেটিং অফ মেইন ইনকামিং সার্কিট ব্রেকার, অর্থাৎ সার্কিট ব্রেকারের রেটিং। ওকে, এটা যেহেতু আমার লো ভোল্টেজ জেনারেটর, লো ভোল্টেজ, তো এদিক দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, সেই কারেন্টটাকে আমি কি বলতে পারি? এই কারেন্টটাকে আমি বলতে পারি হলো এখানে আমি একটু যদি লিখি, এই কারেন্টটাকে আমি কিন্তু বলতে পারি I_L_T। ওকে, ইকুয়াল টু, মনে করেন 80 এম্পিয়ার, জাস্ট এক্সাম্পল হিসাবে আমি ধরে নিয়েছি 80 এম্পিয়ার। 80 এম্পিয়ার। ওকে, তো 80 এম্পিয়ার যদি এটা হয়, তাহলে আমার সার্কিট ব্রেকারের রেটিং হবে এই 125%। তারপর সার্কিট ব্রেকারের যে রেটিং হবে তার 125% হবে কি এটিএস বা চেঞ্জ ওভারের রেটিং। এখন এখান থেকে এটা যে 125% হবে সেটা নিয়ে আমি আসতেছি পরে, কেন এটা 125% হবে। এই যে তার আগে আমি এই সাবস্টেশনে আসি। সাবস্টেশনে এইচবি সাইট আমার আগের 2 লেকচারে মোটামুটি ক্লিয়ার। তারপরেও কোনো ইস্যু থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আসেন এখানে আমি সার্কিট ব্রেকারের যে রেটিং, এখানে যে সার্কিট ব্রেকারের রেটিংটা হবে কি, আমরা এনএসি তে দেখছি সেটা 125%। ওকে, সেটা কোথায় দেখছি আমরা? এই যে এনএসি, এনএসি তে আমরা দেখছি
সেটা মোর দেন 6, এলবি সাইডে সেটা মোর দেন 6 অর লেস লেস দেন 6 অর মোর দেন 6, যাই যাই হোক, এলবি সাইডে সার্কিট ব্রেকারের সাইজ 125%, ওকে। তাহলে আমার এইগুলো আমার এইচবির ক্যালকুলেশন, এইচবির ক্যালকুলেশন গুলো আমি আসলে এখন একটু ডিলিট করে দিচ্ছি, ওকে। এটা 2000 কেভিএ হলো কি আমার এলবি টিএক্স রেটিং ট্রান্সফরমার, এই টিএক্স ট্রান্সফরমার, ওকে। তাহলে আমার আই আই আন্ডারস্কোর এলটি, এলটি এটা হলো কি এলটি সাইডের কারেন্ট, সিবি আন্ডার এল আন্ডারস্কোর এলটি আন্ডারস্কোর সিবি, এর মানে হলো এলটি সাইডে সার্কিট ব্রেকারের রেটিং, ওকে। তাহলে আমার ট্রান্সফরমারের রেটিং যদি 2000 কেভিএ হয়, তাহলে আমার এলটি সাইডের কারেন্ট কত হবে? কারেন্ট হবে ভোল্টেজ, সরি, কেভিএ ডিভাইডেড বাই ভোল্টেজ, 400 বা 415 নিতে পারেন আপনারা, 415 নিতে পারেন, 15 ডিভাইডেড বাই 1.73, 1.732, ওকে, কারণ 3 ফেজ। সরি, 1. হ্যাঁ, এটা কি কেবিএ, সো এটাকে আবার কেবিএ দ্বারা গুণ করতে হবে 1000 দ্বারা, 1000 দ্বারা গুণ করতে হবে। যে এইচটি সাইডে আমরা 1000 দ্বারা গুণ করি নাই, কেন গুণ করি নাই? কারণ এইচটি সাইডের ভোল্টেজ ছিল 11 কেবি, আমি ভোল্টেজ লিখছি 11, মানে কেবি কেবি কাটা গেছে। আর এলবি সাইডে ভোল্টেজ হলো কত? 400 ভোল্ট বা 415 ভোল্ট। সো এখানে কোনো কিলোর ইস্যু নাই, শুধু আমাকে 1000 দ্বারা গুণ করতে হবে, কারণ এর উপরেরটা হলো, এই 2000টা হলো কি 2000 কেবিএ, ওকে। সো আমার এখানে কারেন্টের পরিমাণ হলো কত? এলটি সাইডের কারেন্টের পরিমাণ 2792 এম্পিয়ার। এটা হলো আমার কি, এই এই এদিক দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, এই এলটি সাইডে যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্ট, এটা হলো সেই এলটি সাইডের কারেন্ট, ইকুয়াল টু কত আসছে? 2782 এম্পিয়ার, ওকে। এলটি সাইডের কারেন্ট, ওকে, এটা হলো আমার এলটি কারেন্ট। এখন এটা আসলে এলটি না, এটা আসলে হবে, সরি, এলটি আন্ডারস্কোর সিবি, সার্কিট ব্রেকারের রেটিং। তাহলে সার্কিট ব্রেকারের রেটিং কত হবে? সার্কিট ব্রেকারের রেটিং হবে আই আন্ডারস্কোর এলটি, এলটি সাইডের কারেন্ট ইন্টু 125%, এটা হবে কি সার্কিট ব্রেকারের রেটিং। এলটি সাইডের সার্কিট ব্রেকারের রেটিং হবে কি, কারেন্ট, এলটি সাইডে যে কারেন্ট সেই কারেন্টের 125%। তাহলে আসেন এখানে ক্যালকুলেশন করি, এত ইন্টু 125 ডিভাইডেড বাই 100, 3478, 3478, সরি, সরি, 3478। এখন 3478-এ হয়তো আমি সার্কিট ব্রেকার রেটিং পাবো না, যেমন সার্কিট ব্রেকার রেটিং এ আমার এই যে এখানে একটা রেটিং বলে দেওয়া ছিল, আমার এভেলেবেল সার্কিট ব্রেকারের সাইজ 3400-তে আমি পাবো না, 3150 আছে, এরপরে হলো 4000, 3150, এরপরে আছে কত? 4000, আমি 4000 এম্পিয়ারের সার্কিট ব্রেকার আমাকে কিনতে হবে। 4000 এম্পিয়ারের কি এমসিবি পাবো না, এমসিসিবি নাই, এসিবি সার্কিট ব্রেকার কিনতে হবে। তাই আমি 4000 এম্পিয়ার কিনলেও আমি সেট করতে পারবো আর লোতে, আমার যেহেতু এখানে 3478 দরকার, আমি হয়তো 3500, বা এটা কিন্তু সেটিং, অ্যাডজাস্টেবল অ্যাডজাস্টেবল 3600 বা 3500 3600-তে আমি এটা সেট করব, সেটিং কারেন্ট, ওকে। বাট আমার রিকোয়ার্ড কারেন্ট হলো কত এখানে? এলটি সাইডের কারেন্ট হলো কত? 2782 ইন্টু 125% করলে কত হয়? 3500, কত আসলো যেন? 3500, 3478 আসলো, সরি, 3478 এম্পিয়ার, ওকে। 3478 এম্পিয়ার তো আমি পাবো না, তাহলে আমি কি করব? আমি আসলে 4000 এম্পিয়ারের সার্কিট ব্রেকার কিনবো,
কিনি 3500 বা 3600, অথবা 3600 ওর 3600 যেখানে সেট পয়েন্ট পাবো সেখানে আমি এটা সেট করে দিব। সেট। ওকে ওকে। সো আশা করি এলবি সাইডে সার্কিট ব্রেকারের রেটিং নিয়ে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আপনাদের। ওকে। এখন আরেকটা জিনিস আমাদেরকে সিলেক্ট করতে হবে, সেটা হলো আমাদের সার্কিট ব্রেকার রেটিং এর পাশাপাশি সার্কিট ব্রেকারের শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। ওকে। যেমন এইচবি সাইডে কিন্তু আমার শর্ট সার্কিট কারেন্ট ক্যালকুলেট করতে হয় নাই, কারণ এইচবি সাইডের যে কেবল বা বুশিং গুলো ট্রান্সফরমারের সেগুলো আমার গ্রিডের সাথে কানেক্টেড। সো গ্রিডের শর্ট সার্কিট কারেন্ট ক্যাপাসিটিটাই হবে এইচবি সাইডের শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। কিন্তু এলবি সাইডের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা একটু ভিন্ন হবে। কেন ভিন্ন হবে? কারণ হলো এই ট্রান্সফরমারের যে ইম্পিডেন্স আছে, এই ইম্পিডেন্সের কারণে এই এলবি সাইডের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা একটু কি হবে বলেন, ভিন্ন হবে। তো আসেন ক্যালকুলেট করি এলবি সাইডের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কত। এখানে আমার ট্রান্সফরমারের সাইজ হলো 2000 কেভিএ, ইম্পিডেন্স হলো 8 এম্পিয়ার, আর ফুল লোড কারেন্ট হলো এত এম্পিয়ার, 2782 এম্পিয়ার। ট্রান্সফরমারের এলবি সাইডের শর্ট সার্কিট কারেন্ট এলপি, এল আই আন্ডারস্কোর এল টি আন্ডারস্কোর, যেভাবে যে যেভাবে লেখেন আর কি, এসএস, শর্ট সার্কিট কারেন্ট। এই শর্ট সার্কিট কারেন্ট হবো ফুল লোড কারেন্ট। এটা সরি, এটা 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 হলো কি আমার ফুল লোড কারেন্ট। ফুল লোড কারেন্ট ডিভাইডেড বাই 0.8, 8%, 0.08, 8%। 8% মানে কি 0.08, অর্থাৎ আমি যদি এটাকে আবার 10 দ্বারা ভাগ করি, ডিভাইডেড বাই 10, সরি 10 না, এটাকে যদি আমি 1000 দ্বারা ভাগ করি তাহলে হবে কত, 34 কিলো এম্পিয়ার। ওকে, কিলো এম্পিয়ার, 34 কিলো এম্পিয়ার। ওকে, 34 কিলো এম্পিয়ার। তার মানে আমি এখানে যে সার্কিট ব্রেকারটা এলটি সার্কিট ব্রেকার সিলেকশন করলাম, সেই সার্কিট ব্রেকারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হলো 3478। বাট আমি 3478 পাবো না, কিনবো 4000, বাট সেটাকে আমি সেট করতে পারবো এত। এবং এই সার্কিট ব্রেকারের আরো একটা ফিচার আমাদেরকে ফিচার নিয়ে কাজ করতে হবে, সেটা হলো সার্কিট ব্রেকারের শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। এই শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি এসএস, শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হইতে হবে কত, 3400 কিলো এম্পিয়ার। 3400 কিলো এম্পিয়ার। ওকে, 34 কিলো এম্পিয়ার, সরি 34 কিলো এম্পিয়ার। এখন 34.79, এখন মার্কেটে হয়তো 34 কিলো এম্পিয়ারের পাওয়া যাবে না। যেমন এখানে এখানে যদি আমরা দেখি, এই যে মনে করেন এখানে 40, এটা তো আসলে ক্যাপাসিটি না, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি না। এগুলো এই নিচের গুলো হলো কি শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। বুঝতে পারছেন? মার্কেটে অ্যাভেলেবেল দেখেন 31.5, 31.5 কিলো এম্পিয়ার, অথবা 40 কিলো এম্পিয়ার। আমার এখানে আসছে কত, আমার এখানে আসছে হলো 34.7। আমাকে আসলে 40 কিলো এম্পিয়ার এমন একটা সার্কিট ব্রেকার সিলেক্ট করতে হবে যে সার্কিট ব্রেকারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 40 কিলো এম্পিয়ার। ওকে, আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে কমেন্টস করবেন। 40 কিলো এম্পিয়ার। ওকে। সো 11 কেবি সাইডে গ্রিড, ভোল্টেজও গ্রিড থেকে আসবে, শর্ট সার্কিট কারেন্টটাও গ্রিড থেকে আসবে। আমরা শুধু সিলেকশন করব এটা। ওকে, এটা হলো এই যে 400% কখন নিব, 400% নিব যদি 6 এম্পিয়ারের যে 6% ইম্পিডেন্স যদি 6%-এর যে বেশি হয়, আর যদি 6%-এর যে কম হয় তখন 600% নিব। আর ফিউজের ক্ষেত্রে এটা 6%-এর কম হইলেও 300%, বেশি হলেও 300%। ওকে। আর এলবি সাইডের ক্যালকুলেশনটা তো আমি বললাম, সেটা হলো 125%। কারেন্ট কিভাবে ক্যালকুলেট করব? কারেন্ট হলো ওই যে কেভিএ ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই ভোল্টেজ। ওকে, সো কারেন্ট আসলে এটা তো আমি ফর্মুলা এখানে ক্যালকুলেট করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, এটা কিসে আসে, এটা এটা এই যে কেভিএ রেটিং ডিভাইডেড বাই ভোল্টেজ 415 ডিভাইডেড বাই 1.725। আপনারা এখানে একটু সেফটিতে থাকার জন্য 400 ভোল্টেও ক্যালকুলেট করতে পারেন, 400 ভোল্টেও ক্যালকুলেট করতে পারেন, আর একটু সেফটিতে থাকার জন্য আর কি।
ওকে, ভোল্টেজটা যদি আমরা তো এটা ভাগ, দেখেন এটা আমরা ভাগ করছি, ছোট জিনিস দিয়ে ভাগ করলে ভ্যালুটা বেশি বড় হয়ে যাবে। আগে ছিল কত, 2778, এখন হয়ে গেছে 2886, এটা হয়ে গেছে 3600। ওকে, সো আমাদের 4000 এম্পিয়ারের এসিবি সার্কিট ব্রেকার নিয়ে 3600 তে সেট করে দিব। ওকে, এটা হলো আমাদের ক্যালকুলেশন করা পদ্ধতি। ওকে, এভাবে আমরা ক্যালকুলেশন করব, কারণ এভাবে আমরা শর্ট সার্কিট কারেন্টকে, এভাবে আমরা এলবিসাইডে সার্কিট ব্রেকারের ক্যাপাসিটি ক্যালকুলেট করব। ক্যাপাসিটি ক্যালকুলেট করা শেষ হলে তাকে আমরা আমাদের যে সার্কিট ব্রেকার আছে এই সার্কিট ব্রেকারের শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ক্যালকুলেট করব। শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ক্যালকুলেশন করা খুবই সহজ। সেটা হলো আমাদের যে ফুল লোড কারেন্ট, এই কারেন্টটাকে আবার কি বলে, একটা কারেন্ট বলে ফুল লোড কারেন্ট। এই কারেন্টটা কেন ফুল লোড কারেন্ট, কারণ আমি এখানে এই যে ফুল লোড হলো, কারণ আমি ফুল ক্যাপাসিটি ধরে যে কারেন্টটা বের করছি, সেটার জন্য আমাকে এটাকে ফুল লোড কারেন্ট বলে। এই ফুল লোড কারেন্টকে যদি আমি ইম্পিডেন্স, পার্সেন্ট অফ ইম্পিডেন্স দ্বারা ভাগ করি, এত ডিভাইডেড বাই 0.06 পার্সেন্ট অফ ইম্পিডেন্স দ্বারা বের করি, তাহলে যে কারেন্টটা আসবে সেই কারেন্টটা হবে কি, সরি এখানে 0.08 হবে, 8%, 0.08। তাহলে এখানে কি আসছে, এখন এটাকে যদি আমি আবার 1000 দ্বারা ভাগ করি, কিলো এম্পিয়ারে নেওয়ার জন্য 36 কিলো এম্পিয়ার। ওকে, 36 কিলো এম্পিয়ার আসছে, 36 কিলো এম্পিয়ার। এখন 36 কিলো এম্পিয়ারের কোন সার্কিট, আমি যে সার্কিট ব্রেকার গুলো আছে এগুলোতে দেখলেন আপনি 4000 এম্পিয়ারের সার্কিট ব্রেকার পাইছেন, বাট কারেন্ট, শর্ট সার্কিট কারেন্ট হয়তো 25 কিলো এম্পিয়ার। তাহলে হবে না, আপনাকে এমন একটা সার্কিট ব্রেকার সিলেকশন করতে হবে, যে সার্কিট ব্রেকারটা এই কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিও মিট করবে, একই সাথে এই শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিও মিট করবে। অর্থাৎ নর্মাল কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিও মিট করতে হবে, একই সাথে শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিও মিট করতে হবে। এটা হলো এলবি সাইডের বৈশিষ্ট্য। এলবি সাইডে কিন্তু ভোল্টেজ নিয়ে কোনো টেনশন নাই। ওকে, এলবি সাইডে ভোল্টেজ নিয়ে টেনশন নাই। এলবি সাইডে এলবি সাইডের আপনি যখন সিলেকশন করবেন সার্কিট ব্রেকার, সেক্ষেত্রে দুইটা প্যারামিটারই মেইন ভূমিকা পালন করে। সেই দুইটা প্যারামিটার হলো কি, এলবি সাইডের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, নর্মাল কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি বা ফুল লোড কারেন্ট, এবং এলবি সাইডের শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। এই দুইটা বিষয় ফুলফিল করলে আপনি ওই সার্কিট ব্রেকারটা সিলেকশন করতে পারবেন, যদি ওই সার্কিট ব্রেকারটা ফুলফিল করে। ওকে, আর এইচটি সাইডের কথা আমি কি বলছিলাম আবার একটু বলি। এইচটি সাইডে সার্কিট ব্রেকার সিলেকশন করার সময় অবশ্যই আপনাকে ভোল্টেজ 11 কেভি, দেখার কারণ হলো এখানে এখানে কিন্তু ভোল্টেজ 400 ভোল্ট না, 11 কেভি। ওকে, সো আপনি যদি এমন একটা সার্কিট ব্রেকার নিয়ে আসলেন এটা 25 কিলো এম্পিয়ার মিট করে, বাট ভোল্টেজ হলো 400 ভোল্ট, তাহলে তো হবে না। সো 11 কেভি সাইডে এমন একটা সার্কিট ব্রেকার সিলেকশন করতে হবে যে সার্কিট ব্রেকারটা কি করবে বলেন, এই ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্ট দুইটাই ম্যাচ করে। এইচবি সাইডে হলো কি ভোল্টেজ এবং কারেন্ট, এবং ভোল্টেজ এবং কারেন্ট ম্যাচ করতে হবে, এবং তারপরে আসবে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা কেমনে আসবে, এটা হচ্ছে আমি এখানে একটা স্লাইড দেখাইছিলাম। উম, একটা স্লাইড দেখাইছিলাম ওই যে পিবি, সরি, এই যে এখানে একটা স্লাইড দেখাইছিলাম আমি আপনাদেরকে, এই যে এখানে একটা স্লাইড দেখাইছিলাম। এই স্লাইডে এখানে এসে যে ম্যাচ করতে হবে ভোল্টেজ, প্রথমে হলো ভোল্টেজ, যেটা আমি বলতেছি ভোল্টেজ, তারপর শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, তারপর হলো সার্কিট ব্রেকারের রেটিং। আগে হলো এই দুইটা ফিক্স, এই দুইটা তো ফিক্স। এই দুইটা কেন ফিক্স, এই দুইটা হলো যে গ্রিড থেকে আসতেছে এই জন্য দুইটা ফিক্স। তারপর কোনটার সাথে ম্যাচ করে, 500 এম্পিয়ার নাকি 630 নাকি 1200। এখন মনে করেন এই যে আমার এখানে, আমি যেটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, সেখানে আমার ভোল্টেজ হলো 12 কেভি, রেটেড ভোল্টেজ 12 কেভি, শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 25। এখন এই 25টা দেখেন আমার 630 এম্পিয়ারের সাথে ম্যাচ করতেছে, আবার 1250, 1600 বা 2500 এটার সাথে ম্যাচ করতেছে। সেক্ষেত্রে আমি কোনটা নিব, সেক্ষেত্রে আমি নিব
আমার যে কারেন্টের ভ্যালু, আমার কারেন্টের ভ্যালু কত আসছিল, আমার যে কারেন্টের ভ্যালু আসছিল কত, আহ 600, এটা 2000 এর জন্য 8%-এর জন্য 630 আসছিল মনে হয়। সরি, এখানে একটা শূন্য বেশি হয়ে গেছে, 630 আসছিল। 630 যেহেতু একেবারে মিলে গেছে, আমি 630ই নিব। এখন হয়তো বলতে পারেন, যদি এখানে 630 না হইয়া আমি যদি একটু বেশি হইতো, তাহলে কি নিতাম? তাহলে ওই যে আপার সাইজ নিতে পারতাম, অথবা 630 নিতে পারতাম। আচ্ছা, আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাই আপনাকে। মনে করেন এই সার্কিট ব্রেকারটা 2500, 2500, ওকে, 2500। তো এটা যদি 2500 হয়, তাহলে আমার এইচটি, আমি কিন্তু এইচ, এইচ আই, সরি, আই, এখানে এইচটি, এইচ, সরি, I_H_T, এটা হলো কত, 2500। আমার এগুলো এলবি, আমি এগুলো চেঞ্জ করে দিব, এলবি, সরি, এগুলো চেঞ্জ করে বলতেছি। I_H_T, এইচটি কারেন্ট কত হবে? এইচটি হলো কি, কেবিএ ডিভাইডেড বাই 1.732 ডিভাইডেড বাই 11। 11 কেবি ভোল্টেজ কেন লিখে নেয়, কারণ ওখানে এই এটার সাথে কেবি আছে, এটা এর সাথে কেবি আছে, ওকে। তো এই 130 এম্পিয়ার হলো কি আমার কারেন্ট। এটা যদি আমার কারেন্ট হয়, তাহলে আমার এইচটি সাইটের সার্কিট ব্রেকারের রেটিং কত হবে? এইচটি সার্কিট ব্রেকারের রেটিং হলো কত, এত ইন্টু 400, 400%। পার্সেন্ট যেহেতু, আমি 100 দ্বারা গুণ করব, 500, 524, ওকে, 524, 1.73 এবার 524। সো 524, যে তার মানে আমি কি 524, এইচটি সার্কিট ব্রেকার রেটিং 524, 524 যেহেতু আসছে, আমি ইজিলি ওই 630এই নিতে পারি, তাতে আমার কোনো সমস্যা নেই। ওকে। তো আশা করি বুঝতে পারছেন সার্কিট ব্রেকার সিলেকশন রেটিং, এইচডি সাইডে। আর এখন হলো এলবি সাইড নিয়ে আলোচনা করলাম। একই সাথে জেনারেটর, জেনারেটরের যে নর্মাল আইএলটি মানে হলো কি, এটা হলো জেনারেটরের কারেন্ট। জেনারেটরের কারেন্ট আমি একটা এক্সাম্পল হিসেবে নিই। মনে করেন আমার এখানে যে জেনারেটরটা আছে, এটা হলো কি 50 কেভিএ, 50 কেভিএ। এখন এই জেনারেটরটা যদি 50 কেভিএ হয়, তাহলে আমার কারেন্টের পরিমাণ কত হবে? 400 ভোল্ট। 400, আমি যেহেতু 400 ভোল্ট লিখছি, সো আমাকে এখন 1000 দ্বারা ভাগ করতে হবে। এটা হলো কি আইএলটি, আইএলটিটা কিসের, জেনারেটরের, 72 এম্পিয়ার, ওকে। সো এখানে কত আসছে বলেন, 72 এম্পিয়ার, 72 এম্পিয়ার। এখন 72 এম্পিয়ার যেহেতু আসছে, সেই 72 এম্পিয়ার থেকে আমার সার্কিট ব্রেকারের রেটিংটা 25% হাই হবে, ওকে। আমার সার্কিট ব্রেকার, এলটি সার্কিট ব্রেকারের রেটিংটা হবে 125%। এত ডিভাইডেড বাই 1.25 লিখে একবারে লিখে ফেলি, 90। এখন 90 এম্পিয়ারের সার্কিট ব্রেকার আপনি হয়তো মার্কেটে পাবেন না, সেক্ষেত্রে কি করতে পারেন, আপনি অ্যাডজাস্টেবল 100 এম্পিয়ারের এমসিসিবি কিনে আপনি 90-তে সেট করতে পারেন, অথবা 100-তেই রেখে দিতে পারেন। এখন 100-তে রাখলে বা না রাখলে সুবিধা অসুবিধা কি হবে, সেক্ষেত্রে সার্কিট ব্রেকারের রেটিং যত বড় হবে, কেবলের সাইজ তত বড় হবে। তো সার্কিট ব্রেকারের রেটিং যদি আপনি অপটিমাম ইউজ করেন, সেক্ষেত্রে কেবলের সাইজটা একটু ছোট হয়ে আসতে পারে, ওকে। তো সাধারণত ওই 110 এম্পিয়ার, 15 এম্পিয়ারের জন্য সাধারণত 100 এম্পিয়ারই হয়। যদি এরকম অনেক বেশি পার্থক্য হয় 100-200 এম্পিয়ারের, সেক্ষেত্রে কারণ কারেন্ট ক্যারিং কেবলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিও তো এরকম, যে একটার সাথে আরেকটার একটু বেশি গ্যাপ আর কি এই লেভেলে, ওকে। আচ্ছা, ধরে দিলাম এটা 100 এম্পিয়ার। এখন এই সার্কিট ব্রেকারের রেটিং যদি 100 এম্পিয়ার হয়, তাহলে এটিএস এর রেটিং হবে 125%, বা চেঞ্জ ওভারের রেটিং হবে 125%। এটা আমি কই পাইছি? এটা পাইছি আমি হলো বিএনবিবিসি তে, ওকে। ওই যে বিএনবিসি তে এখানে বলা আছে দ্য রেটিং অফ চার্জ। চার্জ মানে কি, চেঞ্জ ওভার সুইচ, চেঞ্জ ওভার সুইচ অফ জেনারেটর, চেঞ্জ ওভার সুইচ জেনারেটর। জেনারেটর কি থাকবে, একটা মেইন ইনকামিং সুইচ বা মেইন ইনকামিং সার্কিট ব্রেকার থাকবে। সো
a changeover Swiss of appropriate rating. The rating of such a Swiss shall be 125%. Okay. সো আশা করি সার্কিট এলটি এবং এইচটি সার্কিট ব্রেকার, এইচটি সাইডে তো ফিউজ, লাইটনিং অ্যারেস্টার এবং এইচটি ফিউজ, সার্কিট ব্রেকার তিনটা নিয়ে আসলে আর কোনো ডাউট থাকবে না। যদি কোনো এরপরেও কনফিউশন থাকে আমার সাথে কমেন্টস করে যোগাযোগ করবেন, আমি হেল্প করার চেষ্টা করব। আর এলবি সাইডে তো সার্কিট ব্রেকার নিয়ে আলোচনা করলাম, সার্কিট ব্রেকার নিয়ে আলোচনা করলাম, চেঞ্জ ওভার সুইচের সাইজ কিভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট লেকচারে আমি এইচবি কেবল, এইচবি কেবল কিভাবে সিলেকশন করতে হয়, এইচবি কেবল সাইজ, এইচবি কেবল সাইজ এবং এলবি কেবল সাইজ, একটা বা দুইটা লেকচারের মধ্যে আমি কমপ্লিট করব। এইচবি কেবল সাইজ, এলবি কেবল সাইজ। আমি লেকচারগুলো একটু ছোট ছোট করি যাতে বড় লেকচার হলে অনেক সময় বোরিং হয়, এই জন্য। তারপর ওই যে এলবি সুইচ গিয়ার বাসবার রেটিং এবং বাসবার থেকে যে ফিউজ যে এসডিবি তে যে কিভাবে কানেকশন গুলো যায় সেগুলো সম্পর্কে আর একটু ব্রিফ আলোচনা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকুন সবাই। কেমন আছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।